আপনি উচ্চ শিক্ষার জন্য রাশিয়াতে আসতে যাচ্ছেন, তবে প্রথমেই আপনার কাছ থেকে টিউশন ফি চাওয়া হচ্ছে। এটা কি কোনো স্ক্যাম, নাকি সত্যিই ভার্সিটিতে টিউশন ফি নিচ্ছে? এটা কি 2025 সাল, 24 সাল এবং 23 সালেও ছিল, নাকি এবারেই এই প্রথম নিয়ম চালু হয়েছে? এই টিউশন ফি কি আপনি নিজে বাংলাদেশে থেকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন কিনা, এবং যদি রাশিয়াতে কারোর মাধ্যমে পেমেন্টটা করা লাগে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে স্ক্যাম থেকে বাঁচবেন? চলেন এই বিষয় নিয়ে একটা পুরো বিস্তারিত আলোচনা করা যাক। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে টিউশন ফি অ্যাডভান্স কেন লাগতেছে, এই নিয়ম আগে ছিল না, এখন কেন করা হলো, এবং আপনি টিউশন ফি যে একজনকে বিশ্বাস করে দিবেন, আপনার অ্যাডমিশনটা আদৌ চলতেছে কিনা, বা আপনি প্রতারিত হচ্ছেন কিনা, এই বিষয়টা কিভাবে যাচাই বাছাই করবেন, চলেন এই ভিডিওতে আপনাকে একদম পুরো ক্লিয়ার করে দিতেছি। তো টিউশন ফি কেন চাওয়া হচ্ছে এবং এটা পূর্বে ছিল কিনা? অবশ্যই এটা পূর্বে ছিল না। 2025 সাল পর্যন্ত টিউশন ফি খুব একটা ইউনিভার্সিটি চায় নাই। এইবারে প্রায় ইউনিভার্সিটিগুলাই টিউশন ফি চাইতেছে, ঠিক আছে? তো এই টিউশন ফি কেন চাইতেছে? ইউনিভার্সিটি হঠাৎ করে রুলস কেন চেঞ্জ করলো? তারা সহজ শর্তে স্টুডেন্ট আনতেছিল, কিন্তু হঠাৎ করে কেন রুলস চেঞ্জ করলো এবং ভার্সিটি কেন এই রূপ দেখায়? এটার পিছনে অবশ্যই আমরাই দায়ী, আমরা বাঙালিরাই দায়ী, ঠিক আছে? আমরা গত বছরে যখন মনে করেন যে টিউশন ফি অ্যাডভান্স লাগে নাই, শুধুমাত্র অ্যাপ্লিকেশনের জন্য ফাইল ট্রান্সলেশন করলেই চলতেছিল। তো ট্রান্সলেশন করে এক বা একাধিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যাইতেছিল। তো আমার পার্সোনাল একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে গতবারে আমার স্টুডেন্ট সংখ্যা ছিল প্রায় 31 জনের মতো, আমি অ্যাডমিশন করাইতে পারছি 18 না 19 জনের মতো। বুঝেন বিষয়টা, ছিল 31 জন। প্রত্যেকটা মানুষের কিন্তু ইনভাইটেশন ইস্যু হচ্ছে, প্রত্যেকটা মানুষের ইনভাইটেশন ইস্যু করতে পারছিলাম। তাহলে কেন 18 জন বা 19 জনের অ্যাডমিশন করাইতে পারলাম? ওই যে ভাই, শুধুমাত্র টাকা খরচ হয়েছিল 10,000, ঠিক আছে? 10,000 টাকা তো এখন হাতের ময়লা মানুষের কাছে। তো তার পিছে সময় দেওয়ার পরে তার ইনভাইটেশন যখন ইস্যু হয়, তাকে আর খুঁজে পাওয়া যায় নাই। তো ইউনিভার্সিটি যখন একটা স্টুডেন্টের ইনভাইটেশন ইস্যু করতেছে, ইউনিভার্সিটির এতগুলা মানুষ, একটা প্রতিষ্ঠান আপনার পিছনে শ্রম দিতেছে, পরবর্তীতে এই জিনিসটা ইমিগ্রেশনে যাইতেছে, সেই ইমিগ্রেশন থেকে আপনার ইনভাইটেশন ইস্যু হচ্ছে, আপনাকে এই দেশে লেখাপড়া করার সুযোগ দেওয়ার জন্য আপনার একটা ইনভাইটেশন ইস্যু করা হচ্ছে। ভাই, একটা দেশের একটা প্রতিষ্ঠান, একটা দেশের একটা সংস্থা, হ্যাঁ, ফরেন মিনিস্ট্রি, একটা দেশের সরকারি সংস্থাগুলা আপনার পিছে শ্রম দিয়ে দিয়ে লাস্টে এসে কিছুই নাই। তাহলে চিন্তা করেন, ভার্সিটি আপনার পিছে সময় দিল, আপনার পিছে খাটলো, শেষ পর্যন্ত আপনি আসলেন না। আপনার এজেন্ট আপনার পিছে খাটলো, আপনার পিছে সময় দিল, শেষ পর্যন্ত আপনাকে আর খুঁজে পাইলো না। বুঝছেন? এইটাতে কি হইতেছে? ইমিগ্রেশনের কাছে ওই ইউনিভার্সিটির সম্মানহানি হইতেছে, এবং ওই ভার্সিটির কাছে ওই এজেন্টের বা ওই এজেন্সির বা ওই রিপ্রেজেন্টেটিভের সম্মানহানি হইতেছে। কারণ রিপ্রেজেন্টেটিভের এতগুলা ফাইল দিতেছে, স্টুডেন্ট বুঝাইতে পারতেছে না। ইউনিভার্সিটি এতগুলা ফাইল ইমিগ্রেশনে দিয়ে তাদেরকে রিকোয়েস্ট করে ইনভাইটেশন ইস্যু করতেছে, অথচ স্টুডেন্ট আসতেছে না। এখানে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু তাদের সম্মানহানির শিকার হইতেছে। এবারে ইউনিভার্সিটি করলো কি? ভাই, তোমার আমি ইনভাইটেশন দিব, তুমি আসবা না, তোমার আর ফাও ফাও ইনভাইটেশন দিব না, তুমি এবার টিউশন ফি দাও, তোমার পকেট থেকে যখন অর্থ আসবে, হ্যাঁ আমি জানবো যে না তুমি আসবা। এটাতে কি হলো? ইউনিভার্সিটিরও সুবিধা হলো, যেই এজেন্ট বা যেই এজেন্সি এই স্টুডেন্ট গুলা নিয়ে কাজ করতেছে তাদেরও সুবিধা হইলো। অসুবিধা হইলো কাদের? অসুবিধা হইলো স্টুডেন্টদের।
কারণ ইনভাইটেশন ইস্যু হওয়ার আগেই তাদের টিউশন ফি অনেক ইউনিভার্সিটি ফুল টাইম নিতেছে, অনেক ইউনিভার্সিটি 50% নিতেছে। তো এই পরিমাণ অর্থ আপনার হচ্ছে ইনভাইটেশন ইস্যু হওয়ার আগেই স্টুডেন্টকে ইউনিভার্সিটিতে পে করতেছে। তো এটা অবশ্যই একটা অসুবিধা। যখন ভিসা আগের কি ছিল, ভিসা হওয়ার পরে টিউশন ফি গুলা ডলারে কনভার্ট করে রাশিয়াতে সাথে করে নিয়ে আসার সুযোগটা ছিল। এখন আর এই সুযোগটা নাই, আপনার ভিসা হওয়ার আগেই এই টাকাটা দিতে হইতেছে। তো সেই ক্ষেত্রে একটা স্টুডেন্ট অবশ্যই সমস্যার সম্মুখীন হইতেছে তার ফ্যামিলিকে বোঝাইতে গিয়ে। এটার পিছনে অবশ্য আমরা নিজেরাই দায়ী, রাশিয়ান সরকারও না, রাশিয়ান ইউনিভার্সিটিও না, এবং যারা যে এজেন্টগুলা বা এজেন্সিগুলা কাজ করতেছে তারাও না, আমরা নিজেরাই দায়ী। আমরা কথা দিয়ে কথা রাখি নাই, তো এখন আমরা ভোগ করতেছি। তো এরপরে চলেন হচ্ছে আপনারা নিজেরা এই অর্থটা ইউনিভার্সিটিতে পে করতে পারবেন কিনা। দেখেন, বিষয়টা আপনারা সবাই জানেন যে বর্তমানে রাশিয়ার সাথে সব দেশের আন্তর্জাতিক যে লেনদেনগুলো আছে সবই বন্ধ। রাশিয়াকে স্যাংশন দিয়ে রাখছে অন্য দেশের সাথে সবকিছু বিনিময়ের ক্ষেত্রে। তো আপনারা বাংলাদেশ থেকে নিজেরা ব্যাংকের থ্রুতে টিউশন ফি পে করতে পারবেন না। দুঃখের সাথে বলতে হচ্ছে আপনারা নিজেরাই বাংলাদেশ থেকে রাশিয়ার ইউনিভার্সিটির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন না। এটা কিভাবে পেমেন্ট করা লাগবে? এটা রাশিয়াতে অবস্থিত আপনার যে কোনো ব্যাংকের থ্রুতে, রাশিয়াতে অবস্থিত যে কোনো ব্যাংকের থ্রুতে আপনার ইউনিভার্সিটির অ্যাকাউন্টে পেমেন্টটা করতে পারবেন। এবং এইখানেই চলে আসে সব থেকে বড় স্ক্যামের সুযোগ এবং আপনাকে ঠকানোর সুযোগ। সেটা হচ্ছে আপনার একজনকে বিশ্বাস করে আপনি টাকা দিয়ে দিচ্ছেন, অথচ আপনি বুঝতে পারতেছেন না আপনার অ্যাডমিশন চলতেছে কি না, আপনার টাকাটা নিরাপদ হাতে যাইতেছে নাকি অনিরাপদ। তো চলেন আপনাকে বলি আপনি কিভাবে একজনের হাতে টাকা দেওয়ার পরেও আপনি শান্তিতে ঘুমাবেন। ঠিক আছে, একজনের হাতে টাকা দেওয়ার পরেও আপনি কিভাবে শান্তিতে ঘুমাবেন এবং কিভাবে নিশ্চিত হবেন আপনার অ্যাডমিশন চলতেছে, আপনি যে টাকাটা দিয়েছেন এই টাকার কাজ হইতেছে। প্রথমত বলি, আপনার অ্যাপ্লিকেশন যখন করা হবে, অ্যাপ্লিকেশন করার পরে ভার্সিটি থেকে কন্ট্যাক্ট পেপার, দাগাবর বা অফার লেটার দিয়ে অবশ্য টাকা নিবে না। অবশ্যই যদি টাকা ভার্সিটি থেকে চাওয়া হয়, টিউশন ফি যদি চাওয়া হয়, সেই ক্ষেত্রে অবশ্যই কন্ট্যাক্ট পেপার বা দাগাবর, চুক্তিপত্র, ঠিক আছে, যেটাকে বলা হয় চুক্তিপত্র, এই চুক্তিপত্র ইউনিভার্সিটি থেকে দিবে। এই চুক্তিপত্র পাওয়ার পরেই কিন্তু আপনারা টিউশন ফি অ্যাডভান্স করতে রাজি হবেন। অন্যথায় আপনার এজেন্ট আপনাকে বলল ভাই আপনার টিউশন ফি অ্যাডভান্স করতে হবে, আপনি অ্যাডভান্স করে দিলেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার সুযোগ একটা থাকে। যখন ভার্সিটি থেকে কন্ট্যাক্ট পেপার ইস্যু হবে তখন আপনারা টিউশন ফি অ্যাডভান্স করবেন। কন্ট্যাক্ট পেপারের যে ডকুমেন্ট আছে এটা সংগ্রহ করবেন, করার পরে আপনারা টিউশন ফি যেই এজেন্টের মাধ্যমে কাজটা করতেছেন অবশ্যই তার বাংলাদেশে অবস্থিত একটা ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পে করবেন। যদি পারেন তার পার্সোনাল ডকুমেন্ট যেমন পাসপোর্ট, এনআইডি কার্ড, তার বাবা মার পাসপোর্ট, এনআইডি কার্ড যা পারেন প্রুফ হিসেবে নিলেন, তার রিয়েল ঠিকানাটা নিয়ে রাখবেন। যদি আপনার এজেন্ট আপনাকে এরকম সুযোগ দেয় যে আপনার কোনো গার্জেন পক্ষ নিয়ে গিয়ে, যেহেতু যদি আপনি রাশিয়াতে অবস্থিত কারোর মাধ্যমে ফাইলটা প্রসেস করেন তো সে তো রাশিয়াতে আছে কিন্তু তার ফ্যামিলি তো দেশে আছে। তো যদি আপনার এজেন্ট আপনাকে এই সুযোগটা দেয় যে ভাই তুমি তোমার ফ্যামিলি নিয়ে আমার ফ্যামিলিতে যাও, গিয়ে টাকাটা দিয়ে আসো, তোমার কোন একটা গার্জেন পক্ষ সাথে নাও, নিয়ে তুমি আমার বাসায় গিয়ে আমার গার্জেন পক্ষের সামনে টাকাটা দিয়ে তুমি চাইলে একটা চুক্তিপত্র স্বাক্ষর করে টাকাটা দিয়ে আসতে পারো। যদি এরকম চুক্তিতে রাজি হয় তাহলে তো আর কোনো কথাই নাই।
যদি এই চুক্তিতে রাজি না হয় তাহলে আপনারা কি করবেন, তার পাসপোর্ট, এনআইডি কার্ড এবং যদি পারেন তো তার গার্জেন পক্ষের কারোর একটা এনআইডি কার্ড নিয়ে রাখবেন, যেন তাকে খুঁজে বের করতে আপনার এই রাশিয়ায় দৌড়ানো না লাগে। আপনি বাংলাদেশে যেন তাকে খুঁজে বের করতে পারেন এবং সে যেন আপনার টাকা নিয়ে উধাও না হয়ে যাইতে পারে। ঠিক আছে? এবারে পেমেন্ট যখন আপনি করে দিলেন, পেমেন্ট করে দেওয়ার পরে 2 থেকে 3 দিনের মাথায়, হয়তো তার কর্মব্যস্ততা থাকতে পারে, 2 থেকে 3 দিনের মাথায় তার কাছ থেকে আপনি পেমেন্ট স্লিপ নেবেন। ঠিক আছে? আমি এই ভিডিওতে আমি পেমেন্ট স্লিপ আনি নাই সাথে। আমি গতবার স্টুডেন্টদের পেমেন্ট করছিলাম। পেমেন্ট স্লিপটা আমি ভিডিওতে অ্যাড করে দেবো এডিটের সময়। তো আপনি পেমেন্ট দেওয়ার 2 থেকে 3 দিনের মাথায় অবশ্যই আপনার এজেন্ট থেকে বা এজেন্সি থেকে আপনার পেমেন্ট স্লিপটা নেবেন। আপনার কাছে ইতিমধ্যে কন্ট্যাক্ট পেপার আছে এবং পেমেন্ট স্লিপ আছে। এই 2টা জিনিস নিয়ে প্রয়োজনে আপনি ভার্সিটিতে মেইল করবেন। ঠিক আছে? যদি আপনার পেমেন্ট স্লিপ দেখে সন্দেহজনক কিছু মনে হয় তাহলে আপনি ভার্সিটিতে মেইল করবেন, এই কন্ট্যাক্ট পেপারটা আপনারা দিচ্ছেন কিনা এবং এই পরিমাণ অর্থ আপনাদের ইউনিভার্সিটিতে পেমেন্ট করা হয়েছে কিনা এই স্টুডেন্টের পক্ষ থেকে। তাহলে আপনারা শিওর হয়ে গেলেন যে হ্যাঁ, আপনাদের টিউশন ফি পেমেন্ট করা হয়েছে এবং আপনার অ্যাডমিশনের কাজটা চলতেছে। তো এই পর্যন্ত তো টিউশন ফি দেওয়ার প্রসেসটা এবং কিভাবে আপনার টাকাটা সিকিউর করবেন সেই বিষয়ে কথা বললাম। চলেন এবারে কথা বলি টিউশন ফি অ্যাডভান্স দিতে হইতেছে। টিউশন ফি অ্যাডভান্স বাদেও তো ইউনিভার্সিটি আছে, তাহলে কেন আমি টিউশন ফি দিব এবং টিউশন ফি অ্যাডভান্স দিলে আমি কি কি বেনিফিট পাইতেছি। টিউশন ফি অ্যাডভান্স বাদেও ইউনিভার্সিটি পাবেন, এটা সত্য। সেই শহরটা ভালো হবে, সেই ইউনিভার্সিটিটা ভালো হবে, এটার গ্যারান্টি নাই। তাহলে টিউশন ফি অ্যাডভান্স দিলে আমি কি বেনিফিট পাচ্ছি? বেনিফিটটা হচ্ছে টিউশন ফি অ্যাডভান্স দিলে আপনি মস্কোর মতো শহরে যাইতে পারবেন, সেন্ট পিটারবার্গের মতো শহরে যাইতে পারবেন, কাজানের মতো শহরে যাইতে পারবেন। এই শহরে গেলে আপনার বেনিফিট কি হচ্ছে? এই শহরগুলা অবশ্যই রাশিয়ার উন্নত শহর, মেন সিটি বলা চলে। এই সিটিতে যদি আপনারা যান, ভালো ইউনিভার্সিটি পাবেন গ্যারান্টি, ভালো একটা লাইফস্টাইল পাবেন গ্যারান্টি, ভালো জব করতে পারবেন গ্যারান্টি। জব আপনি পাবেন, সব সিটিতেই মোটামুটি জব পাবেন, আপনি সবকিছুই ম্যানেজ করতে পারবেন। ভালো সিটিতে ভালো লাইফ, ভালো ইনকাম। আপনি টিউশন ফি অ্যাডভান্স দিলেও আপনার যেই পরিমাণ খরচটা হইতেছে, আপনি টিউশন ফি অ্যাডভান্স না দিলেও কিন্তু আপনার সম পরিমাণ টাকাটা খরচ হইতেছে। সেটা রাশিয়ায় আসার পরে, ভিসা হওয়ার পরে আপনাকে শুধু একটু রিস্ক নিয়ে টাকাটা অন্যের হাতে দেওয়া লাগতেছে, এটাই বড় অসুবিধা। এই রিস্কটা যদি আপনি নিতে পারেন এবং একটা সঠিক মানুষ সিলেক্ট করে যদি রিস্কটা নেন, আশা করি ঠকবেন না এবং আসার পরে ডিফারেন্সটা দেখতে পারবেন। আপনার যেই বন্ধু টিউশন ফি অ্যাডভান্স না দিয়ে একটা প্রত্যন্ত অঞ্চলে গিয়েছে, তার জব পাইতে কতটা সাফার করতে হইতেছে এবং তার জবের স্যালারির মধ্যে এবং আপনার জবের স্যালারির মধ্যে ডিফারেন্সটাও খুঁজে পাবেন। বুঝছেন? তো টিউশন ফি অ্যাডভান্সের অবশ্যই বেনিফিট আছে, আমি বলবো অবশ্যই বেনিফিট আছে। টিউশন ফি অ্যাডভান্স করলে ভালো সিটি, ভালো লাইফ স্টাইল, ভালো জবের স্যালারি পাবেন ইনশাল্লাহ। তো আশা করি এই ভিডিওতে টিউশন ফি অ্যাডভান্সের বিষয়ে যতগুলা প্রশ্ন আপনাদের মাথায় ঘুরপাক খাইতেছিল, যে টেনশনগুলো আপনাদের হইতেছিল, কিভাবে টিউশন ফি দেওয়ার পরে আপনি স্ক্যামের শিকার হচ্ছেন নাকি আপনার কাজটা চলতেছে, এই বিষয়ের অ্যান্সারগুলো আপনাদের দিতে পেরেছি। কিছু জিনিস
ছেড়ে যেতে পারে বা কিছু তথ্য এদিক ওদিক হইতে পারে। যদি এর বাইরেও কোনো প্রশ্ন আপনাদের মনে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে দেন। আমি অবশ্যই আপনাদের অ্যান্সার করার চেষ্টা করব এবং একান্তই যদি আমার সাথে কথা বলে প্রয়োজন হয় বা আমার থেকে তথ্যের প্রয়োজন হয়, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমার গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে। সেইখানে অসংখ্য মানুষ আছে, তারা প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করে। আমি যখন ফ্রি থাকি তাদেরকে তাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো আপনারা চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে পারেন। তো অনেক বকবক করে ফেললাম, আজকের ভিডিওটা এইখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পাকা পাকা।